নির্বাচনের পর থেকে একটা জিনিস খুব করে আলোচনা হচ্ছে, বিশেষ করে আওয়ামী মহলে খুব করে আলোচনা হচ্ছে। আওয়ামী লীগ আশা করছে যে তারা খুব শীঘ্রই রাজনীতিতে ফিরতে পারবেন। আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা নানাভাবে অডিও বার্তা দিচ্ছেন, নেতাকর্মীদের উৎসাহিত করার চেষ্টা করছেন। ছাত্রলীগ নিষিদ্ধ থাকা অবস্থায় সারা দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি দেওয়ার চেষ্টা করছে। গতকালকেই একটা পোস্ট দেখলাম ছাত্রলীগের, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাদের এক নেতা চেঞ্জ করলো, এরকম একটা পোস্ট দেখলাম। তার মানে তাদের মধ্যে একটা সরব হওয়ার চেষ্টা রয়েছে এবং এই আশা রয়েছে যে বিএনপির যত সংসদে যতই আইন পাশ করুক না কেন, তারা খুব শীঘ্রই আওয়ামী লীগকে রাজনীতি করতে দেবে, আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসবে। প্রকৃত চিত্রটা আসলে কি, প্রকৃত তথ্যটা কি? কানাঘুষা তো অনেক কিছু হচ্ছে, কিন্তু আসল সত্যটা কি? আওয়ামী লীগকে কবে নাগাদ বিএনপি রাজনীতিতে ফিরতে দেবে? এই প্রশ্নের সমাধান কি কোথাও পাওয়া যায়? হালকা একটু সমাধান আমরা খোঁজার চেষ্টা করেছি। বিএনপির সরকারের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী, বিএনপির এই মুহূর্তে মনে হচ্ছে যে দ্বিতীয় প্রভাবশালী নেতা সালাউদ্দিন আহমেদ, তার বক্তব্যের মধ্য দিয়ে আমরা খুঁজে বের করার চেষ্টা করেছি আওয়ামী লীগ ইস্যুতে বিএনপি এবং বিএনপির সরকারের অবস্থানটা কি, আওয়ামী লীগের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে। আমরা সেটা একেবারে স্পেসিফিক আপনাদেরকে জানাতে চাই যে আওয়ামী লীগের ব্যাপারে বিএনপি সোজা সাপটা কি সিদ্ধান্তে চলে গেছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। যে আওয়ামী লীগ ইস্যুতে বিএনপির অ্যাকচুয়াল অবস্থানটা কি? অনেকে অনেক ধরনের আলোচনা করেন। কেউ আলোচনা করেন যে বিরোধী দলে যখন জামাত, তখন সেই জামাতকে বিএনপি একা একা ট্যাকেল দিতে পারবে না, সেই কারণে বিএনপি তার নিজের স্বার্থেই আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনবে। আবার মনে করেন যে না, আওয়ামী লীগকে, কেউ মনে করেন যে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার কোনো প্রশ্নই নাই, যতই বিএনপি জামাতের মধ্যে বিরোধিতা দেখা যাক, এই বিরোধিতাগুলো সবই আসলে সাজানো নাটক, এগুলো সবই স্ক্রিপ্টেড, সবই স্ক্রিপ্ট তৈরি করা এবং স্ক্রিপ্ট অনুযায়ী সবকিছু হয়। এই মতের লোকও রয়েছেন, ভিন্ন মতের লোক থাকবেন, এটাই তো স্বাভাবিক। কিন্তু বিএনপির আসল অবস্থান কি? সালাউদ্দিন আহমেদ চ্যানেল ওয়ানের সঙ্গে একটা সাক্ষাৎকার দিয়েছেন, তিনি সেখানে পরিষ্কার কোনো কথা বলেননি, কিন্তু রাজনৈতিক প্রজ্ঞা আছে এরকম যে কেউ তার কথাকে বিশ্লেষণ করলে বিএনপির প্রকৃত অবস্থান কি সেটা পরিষ্কার হয়ে যাবেন। তাহলে তিনি কি বোঝাতে চাইলেন? তিনি যেটা বোঝাতে চাইলেন সেটা হচ্ছে আদালতের মাধ্যমে আইনি প্রক্রিয়ায় আওয়ামী লীগের বিচার হবে। অর্থাৎ যে প্রক্রিয়া এখনো শুরু হয়নি সেই প্রক্রিয়াতে আওয়ামী লীগের বিচার হবে এবং আওয়ামী লীগের নিষেধাজ্ঞার ক্ষেত্রে, নির্বাহী আদেশে নিষেধাজ্ঞা দীর্ঘায়িত করার জন্য যে আইন, যে বিল পাশ করা হয়েছে, সেই বিল পাশ করারও অন্যতম কারণ আদালতের মাধ্যমে আওয়ামী লীগের বিচার করা। আদালতে আওয়ামী লীগের বিচার করলে বিচারের রায় কি হবে সেটা কি সালাউদ্দিন আহমেদ আগে থেকে জানেন, কিংবা আমরা কি আগে থেকে জানি? কারোরই তো আগে থেকে জানার কথা নয়। তাহলে বিচারের রায় যেটা হওয়ার সেটাই হবে নাকি বিচারের রায়ও নির্ধারণ করে দেয়া হবে? সেখানেও একটা বড় প্রশ্ন রয়েছে। তিনি স্পষ্ট যেটা বলার চেষ্টা করেছেন এবং এই কথা বলার মাধ্যমে যেটা স্পষ্ট করতে চেয়েছেন সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে জনগণ চায় না, সেই সিদ্ধান্ত জনগণ গত ভোটে দিয়ে দিয়েছে। অর্থাৎ গত ভোটের যে রেজাল্ট হয়েছে সেই রেজাল্টে তিনি ভাবছেন যে বিএনপিকে 2/3 আসনে বিজয়ী করা, এটা জনগণের একটা সিদ্ধান্ত যে জনগণ আর আওয়ামী লীগকে চায় না, জনতা এরই মাঝে দিয়ে দিয়েছে। এবং তিনি আরও এটাকে যদি আরও এলাবোরেট করা যায় তার এই কথার ব্যাখ্যা হিসেবে, তাহলে বোঝা যায় যে 24-এর 5 আগস্টই জনগণ বলে দিয়েছে আওয়ামী লীগকে চায় না। কিন্তু আমরা যদি 24-এর 5 আগস্টে আওয়ামী লীগের জনপ্রিয়তা চিন্তা করি, 2 বছর পরে আওয়ামী লীগের জনপ্রিয়তা চিন্তা করি, সেখানে কিন্তু আমরা আকাশ পাতাল একটা তফাৎ দেখতে পাই। এটা আপনি স্বীকার করুন আর না করুন, এটাই সত্য। 2024-এর 5 আগস্টে পতনের সময় আওয়ামী লীগের জনপ্রিয়তা শূন্যের কোটায় প্রায় পৌঁছে গিয়েছিল, কিন্তু সেটা প্রফেসর ইউনূসের মেটিকুলাস ব্যর্থতার কারণে এবং আওয়ামী লীগের চাইতেও খারাপ কাজ করার জন্য আওয়ামী লীগের উপরে মানুষের আস্থা ফিরতে শুরু করেছে এবং মানুষ এক ধরনের মনে করেছে যে ইউনূসের চাইতে তাহলে হাসিনাই ভালো ছিল। এই ভাবনায় আওয়ামী লীগের জনপ্রিয়তা অনেক বেশি তৈরি করতে সক্ষম হয়েছে। এই মুহূর্তে
আওয়ামী লীগের যে ভোট ব্যাংক, এর আগে যেটা ভাবা হচ্ছিল 35 থেকে 40% ভোট ব্যাংক রয়েছে, সেই ভোট ব্যাংকের কাছে কিন্তু আওয়ামী লীগ আবার পৌঁছাতে পেরেছে। এবং কোনো কোনো ক্ষেত্রে ব্যাপারটা আরও বেড়ে যাবে যদি বর্তমান সরকার কোনো কাজের ক্ষেত্রে, সরকার চালনার ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দেয়। সেটা নির্ভর করছে সরকারের ব্যর্থতা সফলতার উপরে, যে আওয়ামী লীগের জনপ্রিয়তা আরও বাড়বে নাকি যে অবস্থায় এসেছে সেই অবস্থায় স্থির থাকবে। কিন্তু তাদের জনপ্রিয়তা যে 5 আগস্ট 2024 থেকে এখন 26-এ এসে অনেক বেড়েছে, এটা আপনি নিখাদ শত্রু হলেও স্বীকার করতে বাধ্য, এটা বাস্তবতা। তাহলে জনগণ যে রায় দিয়েছিল 2024-এর 5 আগস্ট, সেই রায়টা আমরা আসলে রাখতে পারিনি, ধরে রাখতে পারিনি, সেই রায়ের মর্যাদা ধরে রাখতে পারিনি। আমাদের ব্যর্থতা দিয়ে জনগণের রায়কে আসলে মিথ্যা প্রমাণ করতে অনেক ক্ষেত্রেই আমরা সফল হয়েছে এবং আওয়ামী লীগ সেখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতে পেরেছে। আওয়ামী লীগের মূল সংকটটা, আওয়ামী লীগের নেতারা সব পালিয়ে আছে, তারা জেলে যাওয়ার ভয়ে দেশে আসছে না এবং নেতৃত্বের শূন্যতার কারণেই আওয়ামী লীগ আসলে কোনো অ্যাক্টিভিটিস করতে পারছে না। আর নির্বাহী আদেশে নিষেধাজ্ঞার ব্যাপার তো রয়েছে। সালাউদ্দিন আহমেদ বলেছেন আরেকটা কথা, আপনারা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবেন যে বিএনপির অবস্থানটা কি। তিনি বলেছেন পৃথিবীর কোনো গণহত্যাকারী দল সেই দেশে রাজনীতি করতে পারেনি। তিনি বলেছেন যে ইতিহাস ঘাটলে দেখা যায় যে পৃথিবীর কোনো গণহত্যাকারী দল রাজনীতি করতে পারেনি, আওয়ামী লীগও পারবে না, আওয়ামী লীগও পারবে না। পৃথিবীর কোনো গণহত্যাকারী দল রাজনীতি করতে পারেনি, আওয়ামী লীগও পারবে না, এই কথা কিন্তু তিনি বলছেন এটা আমার কথা নয়, এটা জনগণের কথা, এটা জনগণের রায়। তিনি বলছেন যে নির্বাহী আদেশে নিষিদ্ধের পক্ষে তারা না। জামাতকে যখন আওয়ামী লীগ নির্বাহী আদেশে নিষিদ্ধ করেছিল তখন আমরা তার প্রতিবাদ করেছি, অর্থাৎ বিএনপির প্রতিবাদ করেছে। এখনও আমরা নির্বাহী আদেশে রাজনীতি নিষিদ্ধের বিপক্ষে, কিন্তু আওয়ামী লীগের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন, এটা জনগণের রায়। তিনি বলছেন যে এটা জনগণের রায়, জনগণ বলে দিয়েছে তারা আওয়ামী লীগকে চায় না। এবং তিনি বলছেন যে যেটা বলছেন সেটা হচ্ছে যে তার কথার অর্থ যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে আওয়ামী লীগ এভাবেই নিষিদ্ধ থাকবে এবং পরে আদালতে বিচার করে স্থায়ীভাবে নিষিদ্ধ করে দেয়া হবে। তিনি যে আদালতে বিচারের কথা বলছেন, যে আদালতে বিচার হবে, দল হিসেবে আদালতে বিচারের প্রক্রিয়া হয়তো বিএনপি খুব তাড়াতাড়ি শুরু করবে এবং সেই বিচার প্রক্রিয়ার মাধ্যমে বিচারের রায় কি হবে সেটাও কি তাহলে বলে দেয়া হবে, মানে পূর্ব নির্ধারিত রায় বলে দেয়া হবে, যেটা আমরা বাংলাদেশের বিভিন্ন সময় বিভিন্ন বিচারের ক্ষেত্রে অভিযোগ করতে শুনেছি যে সরকার বিচারের রায় লিখে দেয়, যে রায় লিখে দেয় সেই রায় হয়। এমনকি যে সর্বশেষ শেখ হাসিনার যে ফাঁসির আদেশ দেয়া হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সেখানেও আওয়ামী লীগের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে ইউনূস সরকার যমুনায় বসে থেকে রায় লিখে দিয়েছেন, ওটা শুধু আদালতে পাঠ করা হয়েছে। এই অভিযোগটা আমরা শুনেছি। শেখ হাসিনার আমলে যুদ্ধাপরাধীদের বিচারের ক্ষেত্রে ওই একই অভিযোগ করার চেষ্টা আমরা দেখেছি। সুতরাং এই ক্ষেত্রে সেই অভিযোগ থেকে সরকার মুক্ত হতে পারবে কিনা সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিন্তু সালাউদ্দিন আহমেদের বক্তব্য বুঝে, ইনডাইরেক্ট এই কথামালা খুঁজে বুঝে এবং বিশ্লেষণ করে আমার যেটা বদ্ধমূল ধারণা হয়েছে সেটা হচ্ছে যে বিএনপি তার জায়গায় একেবারে ফাইনাল ডিসিশন নিয়ে নিয়েছে। আওয়ামী লীগকে তারা অন্তত তাদের এই মেয়াদে রাজনীতিতে ফেরাবে না এবং সেটা আইনিভাবেই তারা করবে, আদালতের মাধ্যমেই করবে। আদালতে আওয়ামী লীগের বিচার করে আওয়ামী লীগকে একটা সন্ত্রাসী দল হিসেবে আখ্যা দিয়ে নিষিদ্ধ করার প্রক্রিয়ার দিকেই বিএনপি যাচ্ছে। তাতে কি তাদের মঙ্গল হবে নাকি তাতে করে দেশে বড় ধরনের অরাজকতা তৈরি হবে সেটা সময়ই বলে দেবে। দর্শক, আপনার কাছে সেই প্রশ্ন জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। তো কিছুদিন আগে শেখ হাসিনার অনলাইনের অডিও বার্তায় তিনি ক্লিয়ারলি বলেছেন আমি ডিসেম্বরের আগে বাংলাদেশে ফিরছি এবং আওয়ামী লীগের যারা সমর্থক আছে তাদেরকেও ক্লিয়ারলি বলেছেন আপনারা আর 6টা মাস অপেক্ষা করুন, আমি বাংলাদেশে এসে তাদেরকে নাকে খত দিয়েই জয় বাংলা বলাবো। এই সকল বিষয় নিয়ে যখন সারা বাংলাদেশের মিডিয়া তোলপাড় হয়ে আছে, ফেসবুক তোলপাড় হয়ে আছে, ইউটিউব তোলপাড় হয়ে আছে, তখনই আমার ইউটিউবের অনেক সাবস্ক্রাইবাররা আমাকে প্রশ্ন করছে ভাইয়া আদৌ কি শেখ হাসিনা ডিসেম্বরের আগে বাংলাদেশে ফিরতে পারবে?
ওই রকম পরিস্থিতি বাংলাদেশে কি বিরাজ করবে, তখন আপনি এই বিষয় নিয়ে একটি ক্লিয়ারলি আলোচনা করুন এবং আমাদের যত কনফিউশন আছে সকল কনফিউশন দূর করে দেন। প্রথমত আমাদের মনে করতে হবে এখন যে এরকম পরিস্থিতি আছে 6 মাস পরে কিন্তু বাংলাদেশের সেই পরিস্থিতি থাকবে না। থাকবে না বলতে আরো খারাপ অবস্থা হয়ে যাবে বাংলাদেশে। অলরেডি বাংলাদেশে প্রায় অফিসিয়ালি 400-র উপর হামের টিকা না পেয়ে শিশু বাচ্চা মারা যাওয়ার কারণে সারা বাংলাদেশের সাধারণ জনগণ ক্ষোভে ফুঁসে উঠেছে ডক্টর ইউনূস সরকারের উপর এবং এই সরকারেরও উপরে। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর আনঅফিসিয়ালি জানা যাচ্ছে প্রায় 1200-র কাছাকাছি শিশু মারা গিয়েছে এবং 50,000-এর মতো আক্রান্ত হয়েছে। এটা কিন্তু একটা ভয়াবহ মহামারীতে রূপ নিচ্ছে। সো 6 মাস পরে এটা বাংলাদেশে কি পরিমাণ মহামারীতে রূপ নেই সেটা হচ্ছে দেখার বিষয়। এবং এইচআইভি ভাইরাসও ছড়িয়ে যাচ্ছে সারা বাংলাদেশে। এটা জাস্ট একটা বিষয় দেখিয়েছি, এই বিষয় নিয়ে বাংলাদেশে কি পরিস্থিতি হতে পারে 6 মাস পরে। এবং দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির কারণে সারা বাংলাদেশের মধ্যে হাহাকার চলছে। গত কিছুদিন আগেও বাংলাদেশের সকল ব্যবসায়ীর সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক জিয়া তার অফিসের মধ্যে বৈঠক করে, তবুও কিন্তু কোনো সুরাহা হচ্ছে না। সকল দ্রব্যমূল্যের দাম বেড়েই চলেছে, জ্বালানি তেলের দামও বেড়েই চলেছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখনো সঠিকভাবে বিদ্যুৎ যাচ্ছে না। সো বাংলাদেশের জনগণ কি পরিমাণ খুবই ফুঁসে উঠতেছে এই বিএনপি সরকারের উপর সেটা জাস্ট চিন্তা করুন। এবং শেখ হাসিনা 6 মাসের মধ্যে ফিরে আসবে এবং ডিসেম্বর মধ্যে ফিরে আসবে বলার পরে সারা বাংলাদেশের মধ্যে সাধারণ কর্মীরা উজ্জীবিত হয়ে গিয়েছে। বিভিন্ন জায়গায় এখন সাধারণ কর্মীরা মাঠে নেমে যাচ্ছে, বিশাল বিশাল বিক্ষোভ মিছিল করছে। সো আওয়ামী লীগের কর্মীরা উজ্জীবিত আছে, বাংলাদেশের সাধারণ জনগণ এখন আওয়ামী লীগের পক্ষে আছে। বিএনপি সরকারের উপর 3 মাসে ক্ষোভে ফুঁসে উঠেছে এবং ডক্টর ইউনূসের শাসন আমলকে নিয়ে এখন তারা প্রশ্ন করছে। সো শেখ হাসিনা বুঝতে পারছে ভালোভাবে যে 6 মাস পরে এটার অবস্থা আরো খারাপ হয়ে যাবে এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ যে সকল কর্মী আছে তারা যদি অ্যাক্টিভ ভাবে সংগঠিত হয়ে রাজপথে নামতে পারে, সাধারণ জনগণ অটোমেটিক্যালি ভাবে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ কর্মীদের পাশে এসে দাঁড়াবে। সারা বাংলাদেশ অটোমেটিক্যালি ভাবে গণ আন্দোলন তৈরি হবে। আর সেই গণ আন্দোলনের মাধ্যমে আমি ডিসেম্বরের আগে বাংলাদেশে ফিরে আসতে পারবো এবং আমাকে সম্পূর্ণরূপে সাহায্য সহযোগিতা করবে ভারতের বর্তমান মোদী সরকার এবং পশ্চিমবঙ্গের যে নতুন সরকার এসেছে বিজেপি, তারাও কিন্তু যতটুকু সাহায্য সহযোগিতা করার শেখ হাসিনা যাতে ডিসেম্বরের ভিতর সহি সালামত বাংলাদেশে ফেরার জন্য সেটাও তারা করবে। এখন তো বলেছি বাংলাদেশে ফেরার ব্যাপারে যে কি কারণে ফেরার সম্ভাবনা আছে। এখন আপনাদেরকে নেগেটিভ দিকটাও বলে দেওয়া প্রয়োজন, কারণ আপনারা যাতে কোনো বিষয়ে কনফিউশন না থাকে। নেগেটিভ দিক হচ্ছে বিএনপি জামাতও কিন্তু আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা এবং শেখ হাসিনা ডিসেম্বরের আগে যাতে ফিরে না আসতে পারে সেদিকেও কিন্তু তারা খেয়াল রাখবে, কারণ তারা শেখ হাসিনার এই বক্তব্যটাকে খুব নর্মাল হিসেবে নিবে না এবং নিচ্ছেও না। শেখ হাসিনা যাতে বাংলাদেশে কোনোভাবে ফিরতে না পারে সেই বিষয় নিয়ে অলরেডি তাদের আলাপ আলোচনা শুরু হয়ে গিয়েছে, তদারকি শুরু হয়ে গিয়েছে এবং সারা বাংলাদেশের মধ্যে যাতে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা সংগঠিত হয়ে এই 6 মাসের মধ্যে রাজপথে নেমে যাতে রাজপথ দখল করতে না পারে এবং বিএনপি রেজিম কোনোভাবেই ফেল দিতে না পারে সেই বিষয় নিয়েও তারা বিভিন্ন রকমের বৈঠক করছে। প্রশাসনের মধ্যে রদবদল ঘটাচ্ছে, সেনাবাহিনীর সাথে দফায় দফায় তারেক জিয়া এই সকল বিষয় নিয়ে বৈঠক করছে যাতে আওয়ামী লীগকে একেবারে কোণঠাসা রাখা যায় ডিসেম্বরের আগে। শেখ হাসিনা যাতে কোনোভাবেই বাংলাদেশে ফিরতে না পারে, শুধু ডিসেম্বর না, এরকম আরো অনেক ডিসেম্বর চলে গেল যাতে শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে না পারে। সে কারণে এটা ধরে রাখেন ডিসেম্বরের আগেও বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকরা ব্যারাকে ফিরে যাচ্ছে না। ধাপে ধাপে সেনাবাহিনীকে ডিসেম্বরের আগে ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে না, যতক্ষণ না পর্যন্ত এই বর্তমান সরকার স্টেবল হতে পারছে এবং আরো শক্তিশালী হতে পারছে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী মাঠে থাকবে এবং এই সরকারকে সমর্থন দিবে। কারণ গতকালকে আমি আমার আরেকটি নতুন ইউটিউব চ্যানেলে এরকম একটা ভিডিও করেছিলাম, সরকারের ভিতরে আরেকটি সরকার এবং সেই সরকারটা চালাচ্ছে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান। সে অঘোষিতভাবে মার্শাল ল ঘোষণা করা আছে, সেটা কিন্তু আমি আমার নতুন চ্যানেলের মধ্যে ভিডিওটা আপলোড করে ক্লিয়ারলি আলোচনা করেছিলাম। সো বাংলাদেশে এখন 2টা সরকার, একটা উপরে আমরা দেখতে পাচ্ছি তারেক জিয়া সরকার বিএনপি সরকার, আর ভিতরে
সেনাবাহিনীর সরকার। সো বিএনপি সরকার পড়ে যাওয়া মানে বিতর্কত যে সেনাবাহিনী সরকার আছে সেটাও পড়ে যাওয়া। তাই ওয়াকারুজ্জামান কোনোভাবেই চাইবে না বিএনপি সরকার আওয়ামী লীগের এবং সাধারণ জনগণ আন্দোলনে পড়ে যায়। তাই এই বিএনপি সরকারের সাথে এবং এই বিএনপি সরকারকে টিকানোর জন্য সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানও তার সেনাবাহিনী সৈনিকদেরকে ডিসেম্বরের আগ পর্যন্ত মাঠে রাখবে, যাতে শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছে সেটা একেবারে 100% প্রতিফলন ঘটাতে না পারে বাংলাদেশের মধ্যে। এটা হচ্ছে নেগেটিভ বিষয়। এখন এই দুইটা বিষয়ের মধ্যে যারা মাঠের রাজনীতিতে সফলভাবে তারা যে প্ল্যানিংটা করেছে সেটা ঘটাতে পারবে তারাই সাকসেস হবে। আওয়ামী লীগ যদি সাধারণ জনগণকে নিয়ে রাজপথে গণ আন্দোলন তৈরি করতে পারে, আওয়ামী লীগ সাকসেস হবে, বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি আবার খুব অ্যাক্টিভলি ফিরে আসবে এবং শেখ হাসিনাও ডিসেম্বরের আগে বাংলাদেশে ফিরে আসতে পারবে। আর যদি আওয়ামী লীগ সেটা না পারে, তাহলে বিএনপি, জামাত এবং বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান যেটা চাচ্ছে সেটাই হবে। শেখ হাসিনা ডিসেম্বরের আগে বাংলাদেশে ফিরতে পারবে না এবং আওয়ামী লীগও শক্তিশালী রূপে বাংলাদেশের রাজনীতিতে ফিরতে আরো দেরি হবে। এটাই হচ্ছে বাস্তবতা, এটাই হচ্ছে রিয়েলিটি। আমি এই ভিডিওর মাধ্যমে এই যে সকল বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করতে চেয়েছি, সে সকল বিষয়গুলোই ঘটলে আওয়ামী লীগের জন্য প্লাস পয়েন্ট হবে, আর যদি না ঘটে আওয়ামী লীগের জন্য মাইনাস পয়েন্ট হবে। এছাড়া আর যত আলোচনা আছে, এছাড়া আর যত ধরনের কথাবার্তা আছে, সকল কিছুই হচ্ছে ফাওয়ালা, তাছাড়া আর কিছুই না। এখানে আমি যে বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরেছি নেগেটিভ এবং পজিটিভ, সে সকল দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগের পক্ষে গেলে আওয়ামী লীগের জন্য প্লাস পয়েন্ট, বিপক্ষে গেলে মাইনাস পয়েন্ট। আশা করছি আমি এই আলোচনার মাধ্যমে আপনাদেরকে সকল বিষয় A to Z ক্লিয়ার করাতে পেরেছি। তবুও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে আপনারা হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে করতে পারেন, এবং এই ভিডিওর কমেন্ট বক্স আছে, যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছে তারা আপনারা কমেন্ট করতে পারে। আমি এখানেও কমেন্টে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।